গল্পের শুরুতে আমরা এক তরুণ দম্পতি ম্যাট ও নাদিয়াকে দেখতে পাই, যারা তাদের নতুন বাড়িতে থাকতে এসেছিল। বাড়িটি ছিল একেবারে নির্জন এলাকায়। আশেপাশে আর কোনো বাড়িঘর বা জনবসতি ছিল না। শহরের কোলাহলে বিরক্ত হয়ে ম্যাট ও নাদিয়াও এমন একটি শান্ত বাড়িই চেয়েছিল। আর এই সুন্দর বাড়িটি ম্যাট বেশ কম দামে পেয়ে গিয়েছিল। দুজন যখন বাড়ির ভেতরে ঢোকে তখন দেখা যায় বাড়িটির অবস্থা বেশ খারাপ। মনে হচ্ছিল বহু বছর ধরে বাড়িটি খালি পড়ে আছে। তাই দুজনেই বাড়ি পরিষ্কার করতে শুরু করে। বাড়িতে থাকা অপ্রয়োজনীয় জিনিসপত্র ম্যাট জানালা দিয়ে বাইরে ফেলে দিতে থাকে। রান্নাঘর পরিষ্কার করার সময় নাদিয়া একটি মৃত পাখি দেখতে পায়। সেটিকে কবর দেওয়ার জন্য সে বাইরে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই ওপরের জানালা থেকে ম্যাট নাদিয়াকে ডাক দেয়। নাদিয়ার মনোযোগ ওপরে ম্যাটের দিকে চলে যায়। আর যখন সে আবার পাখিটির দিকে তাকায় তখন দেখে পাখিটা উধাও হয়ে গেছে। এতে নাদিয়ার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে। সে ভাবতে থাকে হঠাৎ পাখিটা কোথায় অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে ম্যাটও দেয়ালের মধ্যে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। বিষয়টি ভালোভাবে দেখার জন্য সে দেয়ালের ওয়ালপেপার ছিঁড়ে সরিয়ে ফেলে। তখন সেখানে একটি বড় দরজা দেখতে পায়, যেটা খোলার জন্য একটি চাবির দরকার ছিল। ম্যাট এবার সেই চাবি খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর বাইরে ফেলে দেওয়া পুরনো জিনিসপত্রের মধ্যেই সে চাবিটা খুঁজে পায়। এরপর চাবিটি দরজার তালায় ঢুকিয়ে দরজা খুলে ফেলে। এর মধ্যেই নাদিয়াও সেখানে এসে পৌঁছায়। দুজনে দেখতে পায় ভেতরে একটি ঘন কালো অন্ধকারে ঢাকা ঘর রয়েছে। তারা দুজন সেই ঘরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই বাইরে থাকা লাইটগুলো হঠাৎ টিমটিম করে জ্বলতে শুরু করে। এটা দেখে দুজনেরই মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। সমস্যাটা ঠিক করার জন্য ম্যাট বলে, আমাদের একজন ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে। এই কথা বলে ম্যাট সেখান থেকে চলে যায়। আর নাদিয়া সেই ঘরের সামনে একা দাঁড়িয়ে থাকে। সে ভাবতে থাকে তার কি এই ঘরের ভেতরে যাওয়া উচিত নাকি উচিত নয়। কিন্তু হঠাৎ নাদিয়ার মনে অদ্ভুত একটা ভয় তৈরি হয়। তাই সেও ম্যাটের পেছনে চলে যায়। এভাবেই রাত কেটে যায়। পরদিন নাদিয়া একজন ইলেকট্রিশিয়ানকে ফোন করে। কিছুক্ষণ পর লাইটের সমস্যা ঠিক করতে একজন ইলেকট্রিশিয়ান বাড়িতে আসে। বাড়ির লাইট পরীক্ষা করতে করতে সে নিচের বেসমেন্টে পৌঁছে যায়। সেখানে গিয়ে দৃশ্য দেখে সে একেবারে হতবাক হয়ে যায়, কারণ পুরো বেসমেন্টটাই বৈদ্যুতিক তারে ভরা ছিল। এমন কোনো জায়গা ছিল না যেখানে তার দেখা যাচ্ছিল না। তারগুলো দেখতে অনেক পুরনো দিনের মতো মনে হচ্ছিল। ইলেকট্রিশিয়ানও বলে, আমি জীবনে এরকম জিনিস কখনো দেখিনি। যাই হোক, অনেক কষ্টে ইলেকট্রিশিয়ান বাড়ির লাইট ঠিক করে দেয় এবং চলে যাওয়ার সময় ম্যাটকে বলে, শেষ পর্যন্ত তুমি এই বাড়িটা কিনলে কেন? তারপর সে জানায় এই বাড়ির আগের মালিককে এই বাড়ির মধ্যেই হত্যা করা হয়েছিল। আর সেই ঘটনার পর থেকে কেউই এই বাড়িতে এসে থাকতে রাজি হয়নি। কথাটা শুনে ম্যাট খুব ভয় পেয়ে যায় এবং বাড়ি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। গবেষণা করতে গিয়ে ইন্টারনেটে একটি পুরনো সংবাদপত্রের প্রতিবেদনে ম্যাট থমসন পরিবারের কথা জানতে পারে। তারা ছিল এক দম্পতি। প্রতিবেদনে লেখা ছিল এই বাড়িতে থাকা সেই দম্পতিকে তাদের নিজের ছেলেই হত্যা করেছিল। ছেলেটির নাম ছিল জন। তদন্তের সময় জন পুলিশকে বলেছিল, এই হত্যাকাণ্ড আমি করিনি, এই বাড়িটাই আমাকে দিয়ে করিয়েছে। এটা দেখে ম্যাটের কাছে পুরো ঘটনাটাই একটা মিথ্যে গল্প বলে মনে হয়। কয়েক ঘন্টা ধরে গবেষণা করার পর সে ক্লান্ত হয়ে পড়ে। এরপর নিজের স্ত্রীর কাছ থেকে লুকিয়ে সেই অন্ধকার ঘরে বসে মদ খেতে শুরু করে। বোতলে আগে থেকেই 2-1 ঢোক মদ বাকি ছিল। সেটুকুও খেয়ে ম্যাট বোতলটা খালি করে ফেলে। মনে মনে ভাবতে থাকে, ইস, যদি আরেকটা বোতল মদ পেতাম। ঠিক তখনই হঠাৎ লাইটগুলো টিমটিম করে জ্বলতে শুরু করে। কিছুক্ষণের জন্য পুরো লাইট বন্ধ হয়ে যায়। আবার যখন লাইট জ্বলে ওঠে তখন ম্যাটের সামনে একটি মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। এটা দেখে ম্যাটের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে বোতলটি হাতে নিয়ে পরীক্ষা করে বুঝতে পারে এটা সত্যিকারের একটি মদের বোতল। অর্থাৎ এই ঘর যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে। পরের দিন সকালে নাদিয়ার ঘুম ভাঙে। সে দেখে ম্যাট সেখানে নেই। তাই তাকে খুঁজতে খুঁজতে সে সেই ঘরে যায়। সেখানে গিয়ে নাদিয়া দেখে পুরো ঘরটি দামি পেইন্টিং আর নতুন নতুন জিনিসে ভর্তি। আর ম্যাটকে ভীষণ খুশি দেখা যাচ্ছে। ম্যাট নাদিয়াকে জানায় এই ঘরের যে কোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে। সে নাদিয়াকে বলে, তোমার যা কিছু চাই শুধু মন থেকে চাও, আর সেটা তোমার সামনে হাজির হয়ে যাবে। কথাটা শুনে নাদিয়ার মনে হয় ম্যাট হয়তো মজা করছে। তাই ম্যাটের কথা শুনে হাসতে থাকে। কিন্তু ম্যাট বলে, একবার চেষ্টা করেই দেখো। তখন নাদিয়া বলে, আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আমার একটা চাকরির দরকার, তাহলে আমি চাকরি চাইছি। ম্যাট তাকে বোঝায় এই ঘর চাকরি দিতে পারবে না, তুমি এর কাছ থেকে কোনো জিনিস চাও। তখন নাদিয়া চোখ বন্ধ করে $1000 পাওয়ার ইচ্ছা করে। আর চোখের পলক ফেলতেই তাদের সামনে $1000 হাজির হয়ে যায়। তবুও নাদিয়ার পুরোপুরি বিশ্বাস হয় না। তাই সে আবার $1 মিলিয়ন পাওয়ার ইচ্ছা করে।
আগের মতোই এবারও তাদের সামনে $1 মিলিয়ন এসে হাজির হয়ে যায়। এবার নাদিয়ারও বিশ্বাস হয়ে যায় যে এই ঘর কোনো সাধারণ ঘর নয়, এটি এমন একটি ঘর যা মানুষের প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারে। এরপর কি আর, তারা সেই ঘরের কাছে একের পর এক দামি জিনিস চাইতে থাকে, আর প্রতিবারই সেই জিনিস তাদের সামনে হাজির হয়ে যেত। তারা দামি ওয়াইন, দামি পোশাক, হিরে, সোনা, খাবার দাবার এবং প্রচুর টাকা সংগ্রহ করে ফেলে। রাতারাতি তারা মিলিয়নেয়ার হয়ে যায় এবং খুব আনন্দে তাদের জীবন কাটতে থাকে। এক রাতে নাদিয়া ম্যাটকে জিজ্ঞেস করে, এই ঘর কিভাবে আমাদের এতগুলো ইচ্ছা পূরণ করছে? কিন্তু ম্যাট বলে, আমাদের এসব নিয়ে একদমই ভাবা উচিত নয়, আমাদের শুধু আনন্দ করা উচিত। এভাবেই দুজন কয়েকদিন ধরে বিলিয়নারের মতো জীবন কাটাতে থাকে। যখনই তাদের কোনো ইচ্ছা হতো, লাইটগুলো টিমটিম করে জ্বলে উঠত, আর বেসমেন্টের সেই ঘরে সঙ্গে সঙ্গে তাদের ইচ্ছা পূরণ হয়ে যেত। তারা নাচত, পার্টি করত এবং প্রচুর আনন্দ করত। কিন্তু তাদের এই ঝলমলে জীবন আর বেশিদিন স্থায়ী হওয়ার ছিল না। খুব শীঘ্রই তাদের খারাপ সময় শুরু হতে চলেছিল। যদিও এই ঘর প্রায় সবকিছুই দিতে পারত, কিন্তু এমন একটি জিনিস ছিল যেটা ছিল এই দুজনের জীবনের সবচেয়ে বড় ইচ্ছা, আর ঘরটি সেই জিনিসটিও তাদের দিতে পারত। কিন্তু দুজনেই সেই জিনিসটি ঘরের কাছে চাইতে প্রস্তুত ছিল না। আর সেই জিনিসটি আর কিছুই নয়, একটি সন্তান। একদিন ম্যাট নাদিয়াকে একটি শিশুর দোলনা উপহার দেয়। এটা আসলে ইঙ্গিত ছিল যে তাদের সন্তান নেওয়ার জন্য আবার চেষ্টা করা উচিত। ম্যাট নাদিয়াকে বোঝায় যে তাদের আরও একবার চেষ্টা করা উচিত, কিন্তু নাদিয়া এতে রাজি হয় না, কারণ এর আগেও তার 2 বার গর্ভপাত হয়েছিল। এতে নাদিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে। অনেকক্ষণ চিন্তা করার পর সে সেই ঘরে গিয়ে একটি সন্তান পাওয়ার ইচ্ছা করে, আর আশ্চর্যের বিষয়, সে সত্যিই একটি সন্তান পেয়ে যায়। ম্যাট যখন এসে নাদিয়াকে শিশুটিকে কোলে নিয়ে দেখতে পায়, তখন সে খুব রেগে যায়। সে নাদিয়াকে বকতে থাকে এবং বলে, তোমার আমার অনুমতি ছাড়া এই শিশুটিকে নেওয়া উচিত হয়নি। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে অনেকক্ষণ তর্ক হয়। নাদিয়া বলে, আমি এই শর্টকাটটা নিয়েছি কারণ আমি এর গর্ভপাতের কষ্ট বা প্রসবের যন্ত্রণা সহ্য করতে চাইনি। আমরা দুজন এই শিশুটিকে নিয়ে খুব সুখে থাকব। কিন্তু ম্যাট তখনও শিশুটিকে মেনে নিতে প্রস্তুত ছিল না। সে নাদিয়াকে বলে, তুমি ওই ঘরে গিয়ে এই শিশুটিকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা করো। নাদিয়া অনিচ্ছাকৃতভাবেও আবার সেই ঘরে যায় এবং শিশুটিকে অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। শেষ পর্যন্ত শিশুটিকে ম্যাটের হাতে তুলে দেয়। কোলে শিশুটিকে নিয়ে ম্যাটও আবেগপ্রবণ হয়ে পড়ে। সেও শিশুটিকে অদৃশ্য করে দেওয়ার ইচ্ছা করতে পারে না, তাই সে শিশুটিকে আবার নাদিয়ার কোলে ফিরিয়ে দেয়। অবশেষে দুজন সিদ্ধান্ত নেয় যে তারা এই শিশুটিকে নিজেরাই বড় করবে। এভাবেই তারা দুজন একটি শিশুর বাবা মা হয়ে যায়। শিশুটিকে নিয়ে নাদিয়া খুব খুশি ছিল, কিন্তু ম্যাটের তখনও শিশুটির প্রতি তেমন কোনো টান তৈরি হয়নি। ম্যাট বরং এই রহস্যময় ঘরটির সম্পর্কে আরও তথ্য জানতে চাইছিল, তাই সে আবার গবেষণা শুরু করে। গবেষণা করতে গিয়ে সে জানতে পারে যে ছেলেটি এই বাড়ির মালিক অর্থাৎ নিজের বাবা মাকে হত্যা করেছিল, সে এখনও জীবিত, আর সে একটি মানসিক হাসপাতালে জীবন কাটাচ্ছে। এটা জানার পর ম্যাট তার ইচ্ছার মাধ্যমে পাওয়া টাকার স্তূপ থেকে কিছু টাকা পকেটে নিয়ে জনের সাথে দেখা করতে বেরিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর নার্স ম্যাটকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো রিপোর্টার? কারণ গত ৪৫ বছর ধরে জনের সাথে দেখা করতে তার পরিবারের কোনো সদস্য আসেনি। এটা শুনে ম্যাট মিথ্যে বলে, হ্যাঁ, আমিও একজন রিপোর্টার। কিছুক্ষণ পর জন সেখানে আসে। জন তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। সে পেছনের একটি টেবিলে বসে ম্যাটকে বলে, আমি তোমারই অপেক্ষা করছিলাম। কথাটা শুনে ম্যাটের কাছে বিষয়টি অদ্ভুত লাগে। সে সরাসরি জনকে জিজ্ঞেস করে, তুমি এই ঘর সম্পর্কে কি জানো, আর তুমি তোমার মা বাবাকে কেন হত্যা করেছিলে? তখন জন বলে, আমি আমার মা বাবাকে হত্যা করিনি, ওই ঘরটাই আমাকে দিয়ে সেটা করিয়েছিল। এরপর জন মুচকি হেসে বলে, আমি জানি এখন তুমি খুব আনন্দ করছো, প্রচুর খাওয়া দাওয়া, দামি পোশাক আর মজা সবই করছো, কিন্তু খুব শীঘ্রই এর মূল্য তোমাকে দিতে হবে। জন ম্যাটকে আরও বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাও। ম্যাটের মনে হয় জনের মানসিক অবস্থা ঠিক নেই, তাই সে তাকে সেখানেই রেখে বাড়ির দিকে ফিরে যেতে শুরু করে। পথে একটি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরানোর জন্য সে গাড়ি থামায়। পেট্রোল ভরার পর কর্মচারীকে টাকা দেওয়ার জন্য ম্যাট যখন পকেটে হাত দেয়, তখন টাকার বদলে তার হাতে শুধু ছাই বেরিয়ে আসে। এটা দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। পরে অন্য পকেট থেকে কর্মচারীকে টাকা দিয়ে সে সরাসরি বাড়ি ফিরে আসে। সে ভাবতে থাকে, বের হওয়ার সময় তো আমি পকেটে অনেক টাকা রেখেছিলাম, তাহলে হঠাৎ সেই টাকা কোথায় উধাও হয়ে গেল? বিষয়টি নিশ্চিত করার জন্য ম্যাট ঘরের কাছে গিয়ে ইচ্ছার মাধ্যমে পাওয়া কিছু টাকা উঠিয়ে বাইরে জানালা দিয়ে ফেলে দেয়। দেখতে দেখতে সেই টাকাগুলো হঠাৎ অদৃশ্য হয়ে যায়।
এরপর ম্যাট ইচ্ছার মাধ্যমে পাওয়া একটি পেইন্টিং নিয়ে তার অর্ধেক অংশ ঘরের ভেতরে এবং অর্ধেক অংশ বাইরে রাখে। কিছুক্ষণ পর দেখা যায় পেইন্টিংয়ের যে অংশটি বাড়ির বাইরে ছিল সেটি ছাইয়ে পরিণত হয়ে যায়, আর ঘরের ভেতরে থাকা অংশটি আগের মতোই রয়েছে। এবার ম্যাট বুঝতে পারে যে তারা এই ঘর থেকে ইচ্ছার মাধ্যমে পাওয়া কোনো জিনিসই বাড়ির বাইরে নিয়ে যেতে পারবে না। বাইরে নিয়ে গেলেই সেই জিনিসটি পুরনো হয়ে ছাইয়ে পরিণত হবে। এরপর ম্যাট ঘরের দেয়াল ভাঙতে শুরু করে। সে জানতে চায় এই ঘরের ভেতরে আসলে কি লুকিয়ে আছে, কিন্তু দেয়ালের ভেতরে জট পাকানো বৈদ্যুতিক তার ছাড়া আর কিছুই ছিল না। যেদিকে তাকানো যায় শুধু তার আর তার। দেয়াল ভাঙার শব্দ শুনে নাদিয়াও সেখানে চলে আসে। নাদিয়া শিশুটিকে নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাট তাকে থামিয়ে দেয় এবং বলে শিশুটিকে বাইরে নিয়ে যাওয়া নিরাপদ নয়। ম্যাট তাকে আসল কারণটা বলতে পারে না, কিন্তু সে নিজে বুঝে গেছে ঘর থেকে ইচ্ছার মাধ্যমে পাওয়া কোনো জিনিস বাইরে নিয়ে গেলেই সেই জিনিসটি নষ্ট হয়ে যাবে। কিন্তু ম্যাটের নিষেধ সত্ত্বেও নাদিয়া শিশুটিকে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটি জোরে জোরে কাঁদতে শুরু করে এবং তার শরীরের রং বদলেতে